শরীরের জ্বর নিয়ে রান্না করছে সামিরা। রান্না করতে তার কষ্ট হচ্ছে। বড় যে স্বামীকে ডেকেছিল রান্না হেল্প করতে, কিন্তু সে এখনো আসছে না। সামিরা আবারও আসলো তার যা স্বামীর রুমে। এসে দেখে স্বামী ফোনে কথা বলছিল। সামিরাকে দেখে স্বামী কল কেটে দিল। ভাবি, আপনাকে বললাম আমার জ্বর এসেছে, আমি সবকিছু রেডি করে দিয়েছি, রান্নাটা করে নেন, কিন্তু আপনি আসলেন না। ও, আমার মনে ছিল না। জ্বর কি বেশি এসেছে? শরীর খুব খারাপ লাগছে, আমি রুমে গিয়ে শুয়ে থাকি, রান্না এখনো শেষ হয়নি, আপনি কিচেনে যান। রাতে সামিরার আরও বেশি জ্বর উঠল, কিন্তু সামিরার যা এবং ভাসুর সামিরার রুমে এসে কোনো খোঁজ খবর নিল না। রাতে যখন সামিরার স্বামী হাবিব ফোন দিল সামিরার কাছে, সামিরা তার স্বামীকে বলল, আমি খুব অসুস্থ দুপুর থেকে, জ্বর এসেছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতন কেউ নেই, তুমি আমাকে টাকা পাঠাও, কাল সকালে ডাক্তারের কাছে যাব। কেন ভাইয়া তোমাকে মেডিসিন এনে দেয়নি? ভাবির কাছে বলেছিলাম জ্বরের কোনো ওষুধ আছে কিনা, ভাবি বলল নাই, কিন্তু এটা ভাবলো না জ্বর আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমার ওষুধ খাওয়া দরকার। ভাইয়াকে বলতে পারতো ফার্মেসি থেকে মেডিসিন এনে দিতে। তুমি ভাইয়াকে বলতে ওষুধ এনে দিতে, ভাইয়া হয়তো জানে না। ভাইয়া জানে, ভাবি তাকে বলেছে আমি অসুস্থ, তবুও তো ভাইয়া ওষুধ এনে দিল না। আমি বাসে কাজের মেয়ের মতো কাজ করি, তারা চাইলে কাজের মানুষ রাখতে পারে। তুমি তো বিদেশ থেকে কম টাকা পাঠাও না, আমাকে তো ফ্রিতে কাজের মানুষ পেয়েছে তোমার ভাই ভাবি। এমন কথা বলে মন খারাপ করে দিও না, দূর দেশেই থাকি, তোমাদের জন্য কষ্ট করে ইনকাম করি, যদি ফোন করে এগুলো বলো ভালো লাগে না। আমি বললেই দোষ, তোমার ভাই ভাবি ভালো, বিয়ে করে 3 মাস পরে বিদেশ চলে গেলে, আর 3 মাস পর থেকেই আমি হয়ে গেলাম কাজের মেয়ে। হাবিব হঠাৎ করে ফোন রেখে দিল। তার ভাই ভাবির বিরুদ্ধে এমন কথা শুনতে ভালো লাগছে না। হাবিব ফোন রেখে দিয়ে ভাবল, ভাইয়াকে ওষুধ এনে দিতে বলা দরকার, রাতে যদি সামিরার জ্বর আরও বাড়ে। হাবিব বড় ভাই হুমায়ুনের কাছে কল দিল। কল রিসিভ করল স্বামী। হাবিব, কেমন আছো? ভালো আছি ভাবি। ভাবি, সামিরার জ্বর, তাকে ওষুধ খেয়েছেন? বাসায় তো ওষুধ নেই। আচ্ছা, কাল সকালে তোমার ভাইয়াকে দিয়ে আনাবো। দুপুর থেকে জ্বর এসেছে, এখন বাংলাদেশের রাত 10টা বাজে, এই এতটা সময় আপনি ভাইয়াকে বলে ওষুধ এনে দিতে পারলেন না? তোমার বধূ বলল না তার জ্বর, এখন আমাদের দোষ হয়ে গেছে। ঠিক আছে, ফোন রাখছি, তোমার ভাইয়াকে বলবো কাল সকালে ওষুধ এনে দিতে। ওষুধ এনে দিতে হবে না, সামিরাকে সঙ্গে নিয়ে যাবেন, ডাক্তারে দেখিয়ে ওষুধ নিয়ে আসবেন। হাবিব ফোন কেটে দেওয়ার পর স্বামী ড্রয়িং রুমে আসে। হুমায়ুন টিভিতে খেলা দেখছিল। স্বামী হুমায়ুনকে বলল, তোমার ভাই ফোন করেছিল, তার বউ অসুস্থ, তাকে মেডিসিন কেন এনে দিলাম না এই কৈফিয়ত চাইল। বলল কালকে সামিরাকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে যেতে। ডাক্তার দেখাতে যেতে হবে কেন? জ্বরের ওষুধ এনে দিলেই তো হবে। তুমি এখনই যাও, জ্বরের ওষুধ নিয়ে আসো। সকালে যদি ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার এই টেস্ট সেই টেস্ট করতে বলবে, ডাক্তারের ফি, টেস্টের সব ফি মিলিয়ে অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। তার চেয়ে ওষুধ কিনে এনে দাও, সেটা খেয়ে ভালো হবে। এতগুলো টাকা খরচ করার কি দরকার? ঠিক বলেছ, আমি এখনই যাচ্ছি। হুমায়ুন, হাবিব এবং হুমায়রা 3 ভাই বোন। হুমায়ুন দেশে থেকে ব্যবসা করে, হাবিব দুবাই প্রবাসী। হাবিব 7 বছর ধরে দুবাই আছে। 2 বছর আগে দেশে ফিরে বিয়ে করে সামিরাকে। বিয়ের 3 মাস পর দুবাই চলে যায়। সামিরা গ্রামের মেয়ে, এসএসসি পাশ করার পরে প্রবাসী জামাই পেয়ে সামিরার বাবা মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। জামাই বিদেশ থাকে, মেয়ে সুখে থাকবে এমনটাই ভাবনা ছিল সামিরার পরিবারের। কিন্তু হাবিবের পরিবারে এসে সামিরা কাজের মেয়ের থেকে কম কিছু না। ভাসুর যা ননদের ফরমাইশ খাটতে খাটতেই সারাদিন চলে যায় তার। স্বামীর কাছে বলেও তেমন কোনো প্রতিকার পায়নি সামিরা। হাবিব তার বড় ভাইয়ের কথা সবসময় বিশ্বাস করে। হাবিব মনে করে স্ত্রীর কারণে তাদের ভাই বোনের সম্পর্ক যেন ছিন্ন না হয়। ছোট বোন হুমায়রার বিয়ে হয়েছে কিছুদিন আগে। সে কয়েকদিন পরপর ভাইয়ের বাসায় চলে আসে। হুমায়রা আজকেও ভাইয়ের বাসায় এসেছে। ননদকে দেখে সামিরা বুঝতে পারল তার কাজ আরও বেড়ে গেল। সামিরা রান্না করছিল। হুমায়রা এসে বলল, ভাবি দুপুরে শাহিন খেতে আসবে, পোলাও রান্না করবে, সঙ্গে হাঁসের মাংস, আর শাহিনের পছন্দের পাবদা মাছের ঝোল, চিংড়ি মাছের ভর্তা। তুমি আমাকে হেল্প করো, বড় ভাবি তো আমার উপর সবকিছু ছেড়ে দিয়েছে। কয়েকদিন অসুস্থ থাকায় শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, এত কাজ আমার শরীরে কুলাতে পারবো না। এ সামান্য কাজটাও করতে পারবে না? এটা যদি সামান্য কাজ হয় তাহলে তুমি করছো না কেন? তোমার স্বামীর জন্য ভালো রান্না তুমিই করো। ভাবি, তুমি আমার স্বামীর খাওয়া নিয়ে হিংসে করছো? এত সাহস তোমাকে কে দিয়েছে? দাঁড়াও, আমি বড় ভাইয়াকে বলছি, আর বিদেশে ফোন করে হাবিব ভাইয়াকেও বলবো। যা বলার বলো, আমার সহ্য হয় না। আমি কি বাসার কাজের মেয়ে? আমার স্বামী এত এত টাকা ইনকাম করে, তারপর আমার কোনো মূল্য নেই এই সংসারে। সামিরের এ প্রতিবাদী হওয়ায় তার ভাসুর যা এবং ননদ খুব ক্ষেপে গেল। হুমায়রা হাবিবের কাছে ফোন করে বলল, তোর বউ আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে। তুই বেশি টাকা ইনকাম করিস বলে তোর বউ আমার সাথে খারাপ ব্যবহার করবে। তোর বউ কি চায় যে আমি এই বাসায় না আসি? আমি কিছুদিন পরে দেশে আসছি, তখন দেখব সামিরা কেন এমন বলেছে, তার শাস্তি সে পাবে। বোনের কথা শুনে হাবিব সামিরাকে কল দিল। কল রিসিভ করে সামিরা বলল, তুমি কবে আসবে? আমার আর ভালো লাগছে না তোমার পরিবারের অশান্তি, তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসো, তোমার আর বিদেশ যাওয়ার দরকার নেই।
তোমার এত বড় স্পর্ধা হয়েছে? কিভাবে তুমি আমার বোনকে বলেছো যে আমার বাসায় না আসতে? আমার বোন তোমার টাকা খায় নাকি আমার টাকা খায়? তোমার বোনকে আমি এগুলো কিছুই বলিনি, সে মিথ্যে বানিয়ে বলছে। আমাকে পরিবারের সব কাজ করতে হয়। অসুস্থ শরীর নিয়ে কাজ করতে গিয়ে দুইটা কথা বলেছে, এতে আবার অন্যায় হয়ে গিয়েছে। ন্যায় অন্যায় দেশে এসে দেখব। হাবিব দেশে ফিরে এসেছে। ভাই ও বোনের জন্য অনেক দামি গিফট নিয়ে এসেছে। সামিরের জন্য এনেছে সোনার নেকলেস। সামিরের গলায় নেকলেস দেখে হুমায়রা খুব রেগে গিয়ে হাবিবকে বলল, নিজের বউয়ের জন্য দামি নেকলেস এনেছিস, আমাদেরকে তো দেখাস নাই, বউকে লুকিয়ে লুকিয়ে দিয়েছিস। বিয়ের সময় তোকে সোনার নেকলেস দিয়েছি, তোর ভাবিকে দেওয়া হয়নি, তাই তার জন্য নিয়ে এসেছে। পরবর্তীতে তোকে আরও একটা এনে দেব। বিয়ের পর যে ভাইয়েরা বদলে যায় সেটা প্রমাণ পেলাম। আমি বদলে যাইনি। বিয়ের আগে যেমন ভাইয়ের হাতে টাকা দিয়েছি, এখনও ভাইয়ের হাতেই টাকা পাঠাই। আমার স্ত্রীর কাছে একটা টাকাও পাঠায়নি। এবং এই 2-3 বছর যাবৎ আমার স্ত্রী বাড়িতে কাজের মেয়ের মতো কাজ করে যাচ্ছে। তোদের নালিশের কারণে বাসে ফিরে তার সাথে খারাপ ব্যবহার করেছে। তবু তাকে আমি বুঝতে চাইনি। তার অধিকার আছে তোদের মতো ভালোভাবে থাকার। ভাবি যদি সেজুগুজে পরে রানী হয়ে বসে থাকতে পারে, আমার স্ত্রী কেন চাকরানির মতো কাজ করবে? নিজের স্ত্রীর বিরুদ্ধে ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে হুমায়ুন বলল, তোর খুব সাহস বেড়ে গিয়েছে, বোর বুদ্ধি পেয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছিস? না ভাইয়া, সামিরা আমাকে কোনো বুদ্ধি দেয়নি। সে যদি 3 বছরে তোমাদের প্রতিটি অন্যের কথা আমাকে বলতো, কবে আমি সেই প্রতিবাদটা করতাম। সে অনেক ভালো মেয়ে বলে চুপচাপ সব সহ্য করে গেছে। আমি প্রবাসী, অনেক কষ্ট করে টাকা রোজগার করি। আমি চাই সংসারের মানুষগুলো ভালো থাকুক। আমার স্ত্রীকে তোমরা এভাবে রেখেছো, এটা যদি বুঝতে পারতাম তাহলে আমি এতদিন প্রবাস জীবন কাটাতাম না। আমি আজ 5 দিন ধরে এখানে এসেছি। এই 5 দিনই বুঝতে পেরেছি 3 বছর তার সাথে কতটা অত্যাচার করেছো তোমরা। তুমি ভুল বুঝতেছো। আসলে আমার শরীরটা কিছুদিন ধরে ভালো নাই, তাই সামিরা কাজ করছে। আর হুমেরা তো আগে থেকে কাজ করে না, সেটা তুমি জানো। শোনো ভাইয়া, আমি আর বিদেশে যাব না। টাকা পয়সা আমি তোমার কাছে পাঠিয়েছি, তা আমাকে বুঝিয়ে দেবে। এখানে ছোটোখাটো ব্যবসা করে আমার স্ত্রীকে নিয়ে আমি আলাদা হয়ে যাব। তার সাথে আর কোনো অন্যায় হতে দেব না। সামিরের বাবা মা আমার কাছে তাদের মেয়ে বিয়ে দিয়েছিল তাদের মেয়ে সুখে থাকবে বলে। আমি তাদেরকে দেওয়া কথাটা রাখতে পারিনি। ভাইয়া, তুই আলাদা হয়ে যেতে চাচ্ছিস তোর বউয়ের জন্য? তুই চুপ কর। তোকে বিয়ে দিয়েছি, 2 দিন পর পর কেন এখানে চলে আসিস? বিয়ের পরও এখানে এসে মহারানী সেজে বসে থাকবি আর আমার স্ত্রীকে দিয়ে কাজ করাবি, তার নামে মিথ্যা বানিয়ে বলে অশান্তি সৃষ্টি করবি। আর যদি এমনটা করিস তাহলে এই বাসায় আসতে পারবি না। ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি, আর আসবো না তোদের বাড়িতে। হাবিব শুয়ে আছে। সামিরা তার পাশে শুয়ে হাবিবকে বলল, আমি কখনো ভাবিনি তুমি ভাইয়া ভাবি এবং হুমায়রার সাথে এভাবে কথা বলবে। তারা আমার সাথে খুব অন্যায় করেছে। আমি তোমাকে মাঝে মাঝে বলতে চাইতাম, কিন্তু তুমি বিশ্বাস করবে না বলে বলিনি। আমি অসুস্থ থাকলে ডাক্তার দেখানোর টাকা দিত না। তুমি তো একবার বলেছিলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, তবু তারা নিয়ে যায়নি। ওরা যা বলতো তুমি তাই বিশ্বাস করতে। সে ভয় আর কিছু বলার সাহসও পায়নি। আমার মনে সবসময় একটা ভয় কাজ করতো, বিয়ের পর বউয়ের কারণে যেন আমাদের ভাই বোনের সম্পর্ক নষ্ট না হয়। এজন্য তুমি কিছু বলতে চাইলেও আমি তা শুনতাম না, আর ভাইয়াকে খুব বিশ্বাস করতাম। কিন্তু তারা যে এমনটা করবে এটা বুঝতে পারেনি। আর এখন আমি আসার পর এই 5 দিনে দেখলাম তোমার কোনো মূল্য নেই সংসারে। যেখানে আমি এত টাকা ইনকাম করে সংসারে দিচ্ছি, আর সেই সংসারে আমার স্ত্রী কিনা অনাথরে, এটা আমি কিভাবে সহ্য করি? তা চুপ থাকতে পারলাম না। এতদিন ভাবতাম আমার বিয়ে ভুল মানুষের সঙ্গে হয়েছে, সে আমাকে গুরুত্ব দেয় না, আমার কথা শোনে না। কিন্তু আজকে তোমার কথা শুনে মনে হচ্ছে না, কোনো ভুল মানুষের সঙ্গে আমার বিয়ে হয়নি। আমার স্বামী অনেক ভালো মনের মানুষ। বুঝি না ভাবি, তোমার কি সমস্যা? কারণ ছাড়া আমার সাথে লেগে থাকো। কি ক্ষতি করেছি আমি তোমার? সবসময় মত পেতে থাকো, কি করে আমাকে কথা শোনাবে? খামাকে ঝামেলা করো না, মন মেজাজ ভালো নেই। তোমার সাথে কথা বলার মুড়ে নেই আমি। হ্যাঁ, এখন থাকবে না। যখন আবার ভাইয়া আসবে তার সামনে ভালো সাজার নাটক করে থাকবে। তুমি বাপু পারোও বটে, কত রং ঢং যে দেখবো তোমার। আমি বলে রাখলাম, আমার সাথে লাগতে এলে চুল একটাও আস্ত থাকবে না তোমার। তাই ভেবে চিনতে এসো। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে ইচ্ছে হচ্ছে বুঝি? তোমার সে আসে ঘুরে বালি। চুপচাপ নিজের রুমে বসো, আমাকে জ্বালাতে আসো না। আমার বইয়েই গেছে। আমার ভালো লাগছে না মিষ্টি, জ্বালিও না। তোমার কোন বাড়াবাতে চাই দিয়েছি আমি? সকাল সকাল শুরু করেছো, কোথায় দাওনি তা বলো। আমার ভাইটাকে বশ করে রেখেছো, সামান্য বিষয়ে ঝামেলা করছো। এরপরও বলো কোন ভাড়াবাতে চাই দিয়েছো? ছোটলোক পরিবার থেকে মেয়ে আনার কুফল এটা। মুখ সামাল দাও। ছোটলোক পরিবার মানে কি? তোমরা বড় পরিবার হয়ে কোন রাজ্য উদ্ধার করে ফেলেছো শুনি? উঠতে বসতে আমাদের থেকে জঘন্য আচার আচরণ তোমাদের। আগে জানলে এই বাসার বউ হয়ে আসতাম না। আসতে না? কে আসতে বলেছিল? তোমরা নাইলে আমরা বেঁচেই যেতাম। এখনও তো পারো চলে যেতে, মুন্ডু চিবিয়ে খাচ্ছ কেন? মিষ্টি, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার বড় ভাইয়ের বউ। কথাবার্তা সাবধানে বলো। মিষ্টি ভেঙচি কাটল। ছায়া হাতে থাকা বাসনপত্রগুলো শব্দ করে একে একে রাখল। সে শব্দে বিরক্ত হয়ে রুমে থাকতে না পেরে বেরিয়ে এলো ছায়ার দেবর সোয়াদ। কি হয়েছে? বাসায় গিয়ে থাকতে দেবে না নাকি? আল্লাহর ফজর ওয়াক্তেও তোমাদের ননদ ভাবের ক্যাচাল শুরু হয়ে গিয়েছে। এটা একটা ভদ্রলোকের বাসা। রোজ রোজ চিল্লাফাল্লা করে আশেপাশের মানুষকে কি জানাতে চাও তোমরা? সাধারণ কমন সেন্স নেই তোমার? এত শব্দ কেন করছো?
অফিসের একটা প্রজেক্টের ফাইল রেডি করছিলাম। তোমাদের কারণে আজ সেটা সম্পন্ন করতে পারবো না বলে মনে হচ্ছে। বেদে বাড়ি বানিয়ে ফেলেছে, বাসাকে আর বাসা মনে হয় না, বস্তির গোড়াও মনে হয়। মিষ্টি না হয় ছোট, তুমিও কি তাই? তোমার তো উচিত সিচুয়েশন বোঝা, আর তুমি ওর সাথে জোড়া বেঁধে ঝগড়া করো। বস্তির মেয়ে ঘরে তুললে কি আর মনে হবে ছোট ভাইয়া? আমার ভাইয়ের সংসারে করতে হয়েছে না, তা ফলাতে হবে তো। হ্যাঁ, সবাই পারবে আমার সাথে। আমি উড়ে এসে জুড়ে বসেছি না, নিজের মনের দোষ দেখেও না দেখার ভান করবে। যত দোষ নন্দ ঘোষ, আমি হলাম সেই নন্দ ঘোষ। কোনো দোষ না করেও সব দোষ আমার। ফিরুক রাজশাহী থেকে, থাকবো না তার বাড়ি, করবো না তার সংসার। ছায়া আঁচলে মুখ গুছে চলে গেল। মিষ্টি মুখ টিপে হেসে উঠল। তা দেখে সোয়াদ ধমক দিয়ে বলল, বড্ড বেশি বেড়েছিস তুই, এত উড়িস না, পাখা কেটে ফেলবো। সংসারে টুকটাক ঝামেলা হবে, এর জন্য সেগুলো টেনে হিচড়ে বড় করার কি দরকার? নিজেদের ঝামেলা নিজেরা মেটালেই সমাধান হয়ে যায়, তা না করে পূর্বের ঝামেলা রেশ ধরে আবার ঝামেলা করছিস। একদম ঠিক করেছি। গতকাল রাতে শুধু শুধু আমাকে কথা শোনালো, ছাড়ো দিতে বলছে। আমি সুন্দর করে বললাম একটু পর দিচ্ছি ভাবি। ওমা, অমনি এক গাতে কথা শুনিয়ে দিল। আমিও সকাল সকাল এমন করলাম। সোয়াদ দীর্ঘশ্বাস ছাড়ল। ননদভাবের ক্যাচাল শেষ হবার নয়, নিজেদের মধ্যে রেশারেশি লেগে রয়েছে। সন্ধ্যাবেলা 2 কাপ চা নিয়ে ছোট ভাইয়ের রুমে প্রবেশ করল মিষ্টি। ভাইকে 1 কাপ চা দিয়ে খাটের কোনায় আরাম করে বসল। ভাবিকে দিয়েছিস? কি দিব? কি দিবি মানে? আমরা যা খাচ্ছি তাই দিবি? পারবো না, নিজেটা নিজে বানিয়ে খাক। আমার কোনো ঠেকা পড়েনি। আমার সাথে ঝামেলা করবে, আবার আমার হাতের বানানো চা খাবে? এ তো হবে না। আমার হাতের কিছু খেতে হলে আমার সাথে ভালো ব্যবহার করতে হবে, আমার মন মতো হতে হবে। তোমার ভাবি সেরকম না, এর জন্য তার সাথে কোনো খাতির নেই আমার। কিসের এত চাপা দ্বন্দ্ব তোদের মাঝে বলবি? তোদের দেখলে একজন একজনের চিরশত্রু বলে মনে হয়। সারা জীবন কি বাপের বাড়িতে থাকবে? শ্বশুর বাড়ি যাবি না? তো ননদ যদি তোর সাথে এমন করে তখন কি করবি? চুলের মুঠি ধরে ঘুনি মারব। আমার সাথে লাগতে আসার ফল ভালো হবে না। তাহলে তোকেও চুলের মুঠি ধরে ঘুনি মারুক। শোন মিষ্টি, বাড়িতে তোরা মহিলা মানুষ 2 জন, তোদের নিজেদের মিলেমিশে থাকতে হবে। এত রেশারেশির প্রয়োজন নেই। একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখতে পারিস না। ধর হঠাৎ করে 2 জনের মধ্যে একজন যদি অসুস্থ হয়ে যাস, তাহলে আরেকজনের খবরও পাবি না। কেউ তো রুম থেকেও বের হোস না। শেষ কবে তোরা ভালো করে কথা বলেছিস তাও আমি ভুলে গিয়েছি। এক ভাবির সাথে এই অবস্থা, আমার বইলে যে কি করবি আল্লাহ মালুম। যখনই চাই সব ভুলে ভালো ব্যবহার করব, তখনই কোনো না কোনো ঝামেলা পাকায়। দোষ আমার একার নয়, এক হাতে তালি বাজে না ভাইয়া। যে কথাগুলো আমাকে বললে সেগুলো ভাবিকেও বলতে যাও, দেখবে 4টা নাচন দিয়ে তোমাকে কি কথা শোনাই। অতএব বৃথা বাক্য ব্যয় করো না। যেভাবে চলছে চলতে দাও। এভাবে চলতে পারে না। তোরা একে অপরের সাথে চলিস না। কে কার ক্ষতি করতে পারবে, কথা শোনাতে পারবে, সে প্রতিযোগিতা করিস। একটাবার কি প্রতিশোধ ছাড়া ভালোবাসার কথা চিন্তা করেছিস? এই যে এখন যদি চা নিয়ে তার কাছে যেতে, সে চা খেত না ঠিকই, কিন্তু সে ভাবত হঠাৎ ভালো ব্যবহার কেন? ভাবতে বাধ্য হতো। পরে কয়েকদিন তার কাজের বদলে ভালো ব্যবহার করলে একসময় সে নিজ থেকে লজ্জা পেয়ে ক্ষমা চাইবে। তাকে লজ্জা পেতে বাধ্য কর। তুই সেটা না করে প্রতিশোধের নেশায় মেতেছিস। কিন্তু আমি কোনো কিন্তু নয়। অন্যকে ঠিক করার আগে নিজেকে বদলাতে হয়। তোকেও তাই করতে হবে। তোর নিজেকেই ভাবির সাথে সম্পর্ক শক্ত করতে হবে। আর দ্বন্দ্ব ঝগড়াঝাটি নয়। এবার ভালো কিছু হোক, পরিবর্তনটা না হয় শুরু হোক নিজেকে দিয়ে। সোয়াদের কথা মিষ্টির মনে প্রভাব ফেলল। কপালে চিন্তার ভাঁজ ফেলে ভাবতে লাগল, আসলেই তো সে এতদিন কি করেছে। সোয়াদ বোনের দিকে তাকাতে তাকাতে ধীরে সুস্থে ঠান্ডা চায়ে চুমুক দিল। 4 দিন পর জুনায়েদ রাজশাহী থেকে বাসায় ফিরে দেখল ছায়া ধুম মেরে খাটে বসে আছে। ওয়াশরুম থেকে ফিরে এসে স্ত্রীর পাশে বসল। মন খারাপ ছায়া? আমার মন খারাপে তোমার কি আসে যায়? আমার কথা কি কারো মনে পড়ে? দেবননদের সাথে কেমন আছি তার খবর নেওয়ার দরকারই তো কারো নেই। কি চাতা বলো? কাজের জন্য রাজশাহী যেতে হয়েছে। আমার ভাই বোন এতটা খারাপ নয় যে তাদের ভাবিকে অসম্মান করবে। হ্যাঁ, সম্মান দিয়ে ভরিয়ে ফেলেছে। এমনভাবে কথা বলছো কেন ছায়া? যা দেখি, আমার সামনে বসে ঢং করো না, মন মেজাজ খারাপ আছে। যাও গিয়ে ভাই বোনদের সাথে কলা করো, আমি এখন সে মুড়ে নেই। বইয়ের তিরিক্ষি মেজাজি স্বর শুনে দাঁড়ালো না জুনায়েদ। ধীর পায়ে ভাইয়ের রুমের দিকে পা বাড়ালো। আসবো? আরে ভাইয়া তুমি, এসো এসো। অনুমতি নিতে হয় নাকি আবার? তোমার বাসা যখন খুশি আসবে, অনুমতির কি দরকার? ফর্মালিটি পূরণ করলাম। ভাইয়ের রুমে আসার জন্য ফর্মালিটি পূরণ করার প্রয়োজন নেই। বসো, দাঁড়িয়ে থেকো না। তোকে যা করতে বলেছিলাম করেছিলি? কি? ও যে তোর ভাবিকে আর মিষ্টিকে একটু বুঝতে বলে গিয়েছিলাম। কি মনে হয়? পরিবেশ ঠান্ডা, দেখে মনে হচ্ছে কাজ হয়ে গেছে। কাজ হয়েছে মানে? আলবাত হয়েছে। মিষ্টির ব্রেন ওয়াশ করেছি সুন্দর করে। এখন সে আর ভাবির সাথে লাগতে যায় না। কয়েকদিন ধরে মিষ্টির চুপ দেখে ভাবির মন খারাপ। মন খারাপ কেন? আরে বোঝো না কেন? ভাবি আগে ছুতো খুঁজত কারণ না করেন মিষ্টির সাথে লাগার, কিন্তু মিষ্টি 2 দিন ধরে আমার কথা শুনে তা হতে দিচ্ছে না। এর জন্য ভাবির মন খারাপ। ঝগড়া করতে পারছে না তো মন ভালো থাকবে কি করে? ও আচ্ছা, এর জন্য ছায়ার মন ভালো নয়।
আমিও বলি, জ্বলন্ত দাবানল আজ হঠাৎ ঠান্ডা কেন? তোকে আমার আরও আগে নিয়ে আসা উচিত ছিল, তাহলেই সমস্যার সমাধান হয়ে যেত। চিন্তা করো না, তোমার সমস্যা পুরোপুরি সমাধান না করে আমিও ফিরছি না। বিকেলবেলা 2 কাপ চা নিয়ে ভাবির রুমে হাজির হলো মিষ্টি। 1 কাপ চা এগিয়ে দিয়ে বলল, না ধরো, এটা তোমার জন্য। স্বপ্ন দেখছি না তো? মোটেও না। হঠাৎ কি মনে করে? মন চাইলো তোমার সাথে বসে চা খাওয়ার, তাই। চা খায় কি করে? আমি তো জানি পান করে। ওই একই, এত শুদ্ধ করে বলতে পারবো না। ছায়া চায়ের কাপ হাতে নিল। মিষ্টি এদিক ওদিক তাকিয়ে হাঁসফাঁস করছে। সেটা লক্ষ্য করে ছায়া বলল, কিছু বলবে? কিভাবে বলবো বুঝতে পারছি না, তবু বলতে হবে। পুরোনো দিনের কথা মনে রেখো না। আমিও তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, সামান্য কারণে ঝামেলা করেছি, এর জন্য আমি লজ্জিত। আমরা সব ভুলে ননদ ভাবির ভালো সম্পর্ক তৈরি করতে পারি না? কেন নয়? তুমি নিজের ভুল বুঝতে পেরে আমার চোখ খুলে দিয়েছ। ঝামেলা আমিও কম করিনি, আমাকেও মাফ করে দিও। তুমি আমার বড়, মাফ আমার চাওয়ার কথা। তুমি আমাকে ছোট করো না। দুজনে একসাথে হেসে একে অপরকে জড়িয়ে ধরল। অবশেষে ননদ ভাবে রেষারেষির অবসান ঘটেছে। পরদিন সকালে ছায়া ও মিষ্টিকে দেখা গেল একসাথে রান্নাঘরে কাজ করতে। কেউ কারোর সাথে কথা বলছে না, কিন্তু একে অপরকে সাহায্য করছে। আড়াল থেকে তা দেখে হাঁপ ছাড়ল জুনায়েদ। তুই বাঁচিয়েছিস ভাই। ননদ ভাবি অবশেষে শান্ত হয়েছে। নিত্যদিন এদের ঝামেলায় আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। একটু অপেক্ষা করো, এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই দুজনের সম্পর্ক ভালো হয়ে যাবে। তাই যেন হয়। ফিসফিস কথার শব্দ পেয়ে কপাল কুঁচকে ছায়া ও মিষ্টি দুজনে পেছনে তাকালো। জুনায়েদ সুয়াদ এর আগে নিজেকে আড়াল করে নিয়েছে, সেটা বুঝতে পেরে ছায়া মিষ্টি একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে উঠল। মাঝে মাঝে সমঝোতার মাধ্যমেও সমস্যার সমাধান করা যায়। উচিত শিক্ষা কিংবা প্রতিশোধের প্রয়োজন হয় না। আমরা যদি একে অপরকে ছাড় দিয়ে চলি, তাহলে সম্পর্কগুলো সুন্দর হবে। ড্রয়িং রুমে বসে স্ত্রীর সঙ্গে টিভি দেখছিল বড় ভাই আসিফ আর তুলনা। তখনই রেগেমেগে রুমে ঢুকে রিমোটটা ঠাস করে ফ্লোরে ফেলে দেয় ছোট ভাই রানা। তুই হুট করে এসে আমার রিমোটটা কেন ফেলে দিলি? কি হয়েছে তোর? ন্যাকামি করো না তো, তুমি কিছু জানো না বুঝে। তুমি ভালোই ভালো এই বাড়ি বিক্রি করবে কিনা তাই বলো। চুপ, বারবার একই কথা বলবি না, ভাল লাগে না আমার। আমি যখন বলেছি আমি বাড়ি বিক্রি করব না, তো করব না। ফের এসব কথা আর আমাকে বলতে আসবি না, মনে থাকবে? কি মনে থাকবে? মগের মূল্য পেয়েছো তুমি? আমি আবারও বলছি, আমার বাড়ির টাকা দিয়ে দাও আমাকে, আমি এই টাকা দিয়ে ব্যবসা করব। তোকে আগেও বলেছি, এখনও বলছি, বাড়ি বিক্রি করব না, মানে করব না। তুই আবার একটা কথা বললে তোকে বের করে দেবো বাড়ি থেকে, তখন বুঝবি কেমন লাগে। ভাইয়া, বাড়িটা তোমার একার না, বাবা মায়ের বাড়ি এটা। সেক্ষেত্রে এখানে আমার অধিকার আছে। আমি আমার অধিকার চাইছি, তোমার থেকে ভিক্ষে চাইনি। বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন যাতে এই বাড়িটা কখনো বিক্রি বা নষ্ট না করি। বাবা বহু কষ্টে বাড়িটা করেছিলেন, আর তুই সেই বাড়িটা বিক্রি করতে চেয়েছিস? এটা কখনোই সম্ভব হবে না। এর ফল ভালো হবে না ভাইয়া, বলে দিলাম ভালো হবে না। ছোট ভাই রানা রুম থেকে রেগে চলে যেতেই বড় ভাই বসে থাকে আগের মতন। মনে তার দুশ্চিন্তার ছাপ। ভাইকে যে কি করে বাড়ি বিক্রি করানোর পথ বন্ধ করবে তা জানা নেই আসিফের। এ নিয়ে রোজ রোজ বলতে গেলে অশান্তি হয়ে গেছে। বাড়িটা 2 ভাইয়ের, সেজন্য বাড়িতে একসঙ্গে থাকে রানা আর আসিফ। কিন্তু এক একজনের রান্নাবান্না ভিন্নভাবে হয়। রানারাও আসিফের সঙ্গে একসঙ্গে খায় না, আসিফরা কখনো রানাদের সঙ্গে খায় না। রানাদের বাবা মা মারা গেছে। বাবা মা মারা যাবার পরই রানা কেমন যেন বদলে গেল চোখের নিমিষে। আসিফ সেটা বুঝেও চুপচাপ থাকে। শুরুতে একসঙ্গে ছিল, তারপর আলাদা হয়ে গেল, আর এখন বাড়িটা বিক্রি করতে চাইছে, যা আসিফ কখনোই হতে দেবে না। কি গো, এভাবে দম মেরে বসে থাকবে নাকি তুমি? রানা ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলছে, সেজন্য তুমি মন খারাপ করে বসে থাকলে চলবে? মন খারাপ করো না এভাবে। কি বলবো বলো? ভাইটা যে চোখের সামনে বদলে গেল এভাবে, তা কি করে বোঝাবো? এ দুঃখ কোথায় রাখবো আমি? সবই ওর বউ ঋতু আসার পরে হয়েছে। আগেও একলা ছিল, কিন্তু এখন তো আরও একলা নেই। ওর বউ হয়েছে, এখন তো বউয়ের কথা শুনতেই হবে, তাই না? তা ঠিকই বলেছ। ওর বউ আসার পর থেকে কেমন 2 মাসের ভেতরে আলাদা হয়ে গেল। অথচ আগে তোমার হাতে রান্না কত পছন্দ করত, আর ও এখন কত পরিবর্তন হয়ে গেছে। বউর কথা মতন ভাইয়ের সঙ্গে অশান্তি করে। আমরা থাকি একই বাড়িতে, কিন্তু যেন অপরিচিত মানুষ। দরকার বাদে কেউই কারোর সঙ্গে কোনো প্রকার কথা বলি না। যেমন আজকে রানা তেড়ে আসলো বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য। তুলনা বুঝল আসিফ মনে মনে খুব কষ্ট পেয়েছে আজকে রানার কথা শুনে। সেজন্য তুলনা আসিফের মাথায় হাত বুলিয়ে দিল কিছুক্ষণ, তারপর বলল, মন খারাপ করুন আসিফ, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। হয়তো এতে ওনার ভালো জড়িয়ে আছে। আমরা সময় হলে সবটা দেখতে পাবেন। সেটাই যেন তোমার কথাই সত্যি হয়। বুঝলে তুলনা, আমি যে নিজের ছোট ভাইয়ের থেকে এরকম ব্যবহার মেনে নিতে পারছি না। কেমন জানি লাগছে, বিশ্বাস করো। তুলনা কিছু না বলে আসিফকে নিয়ে রুমে চলে গেল।
বাড়িতে ফিরে মন খারাপ করে বসে আছে রানা। ঋতু কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হলো রানা, এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়েছে? আজকে যে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলে? আমার চাকরিটা যে আর নেই ঋতু, চাকরি থেকে বের করে দিয়েছে আমাকে কাজে ভুল করার জন্য। কি, তোমার চাকরি চলে গেছে রানা? কি বলছো কি তুমি? তোমার চাকরি চলে গেছে, এখন কি হবে আমাদের? আমরা চলবো কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না। মাসের শুরু, বেতন পেতাম কদিন পর, আর এখনই বের করে দিল চাকরি থেকে। কি করে যে সংসার চালাবো? উপায় একটাই আছে, এখন এবার অন্তত তোমার ভাইয়ের কাছে সম্পত্তির ভাগটা চাও। বাদ দাও না ঋতু, ভাল লাগছে না এমনিতে। তার উপর এখন ভাইয়ের সাথে অশান্তি করে কোনো লাভ নেই। লাভ নাই বললে হবে? এরকম করে করে তো নিজের অধিকার ছেড়ে দাও তুমি। বোকা পেয়ে একেবারে তোমার থেকে ভালো জব্দ করছে তোমার ভাই। যাচ্ছি আমি ভাইয়ের কাছে, তুমি তোমার জ্ঞানঘানানি বন্ধ করো। ভাল লাগে না তো রোজ রোজ অশান্তি। রানা আর ঋতু মিলে ড্রয়িং রুমে যায়। সেখানে তুলনা আর আসিফ বসেছিল। রানা গিয়ে বলতে লাগলো, দেখো ভাইয়া, আমার অশান্তি বা ঝগড়া করার মুড নাই। তুমি আমাকে আমার অধিকার বুঝিয়ে দাও, আমার টাকার দরকার আছে। কদিন আগে না মাত্র গেলি এসব সম্পত্তি ভাগাভাগি করা নিয়ে, এখন আবার আজকে এসেছিস? ভাইয়া আমাকে রাগিও না, আমার টাকার প্রয়োজন, আমি ব্যবসা করব। তুমি আমাকে আমার সম্পত্তির ভাগ দাও, ওটা আমি বিক্রি করে দেব। বেশ, তোর যখন এত টাকার দরকার তুই আমাকে বল, আমি টাকা দিচ্ছি। কত লাগবে বল? রানা কিছু বলার আগেই ঋতু বলে উঠল, আমার স্বামী আপনার থেকে টাকা নেবে কেন? যেন পরে আপনি ওকে টাকা দিয়ে খোটা দিতে পারেন যে আপনার টাকা নিয়ে এসে বড়লোক হয়েছে, তাই জন্য না? এসব হবে না, আমার স্বামী নিজের পায়ে দাঁড়াবে। পাশ থেকে আসিফের স্ত্রী তুলনা বলে উঠল, দেখো ঋতু, মুখটা সামলে কথা বলিও, ভুলে যেও না আসিফ সম্পর্কে তোমার ভাসুর হয়। দেখো ভাবি ভাইয়া, টাকাটা আমার খুব প্রয়োজন। আমার চাকরিটা চলে গেছে কিছুদিন আগে, এখন খরচা করার মতন টাকা আমি কোথায় পাবো? আমি যদি ব্যবসা না করি, আর আমাকে তো ব্যবসা ধরতেই হবে। চাকরি পাওয়া তো এত মুখের কথা না, চাকরির জন্য অপেক্ষা করতে হবে, চলতে তো হবে, তাই না? ব্যবসা করবার জন্য চাই টাকা, আর সে টাকা ভাইয়া আমাকে দেবে, সম্পত্তির ভাগ দেবে, ব্যাস। আসিফ ছোট ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, এই ব্যাপার তুই চিন্তা করিস না ভাই, আমি তোকে টাকা দেব, কিন্তু বাবা মায়ের শেষ স্মৃতি বাড়িটা বেচার চেষ্টা করিস না ভাই, এটা বিক্রি করা যাবে না। তোর ব্যবসার জন্য টাকা দরকার, সেগুলো আমি তোকে দেব, তুই টেনশন করিস না ভাই আমার। রানা কিছু বলার আগে ঋতু তেড়ে বলল, দেখেন ভাইজান, আমরা কারো দয়া নিতে পারবো না, এটা তো আপনাকে বলে দিলাম, তাহলে বারবার এক কথা কেন বলছেন আপনি বলুন তো? ঋতু, আমি যখন বলেছি বাড়ি বিক্রি করব না, তো বিক্রি করব না। বেশ, আমিও দেখে ছাড়বো এই বাড়িটাকে আপনি আগড়ে ধরে রাখেন কিভাবে। এই বলে ঋতু রেগে মেগে রুম ছেড়ে চলে যায় রানাকে সঙ্গে নিয়ে। ঋতু, তুমি সবসময় এরকম মাথা গরম করো কেন? ভাই তো বলেছিল ভাইয়ের টাকা দেবেন আমাকে, তাহলে তো হতো, কিন্তু তুমি না বললে কেন? এটাই হচ্ছে তোমার সমস্যা, বুঝলে? অতি ভাই দরদি যাকে বলে, আমরা ওনা থেকে ভিক্ষে নেব নাকি? আমরা ভিখারি নাকি পরে খোটা শোনার জন্য? তাহলে কি করবে এখন তুমি? একটা প্ল্যান আছে আমার কাছে। এই বলে ঋতু রানাকে সে প্ল্যানের কথা বলে দিল সে রাতেই। শোনো, আমি সম্পত্তির দলিল রেডি করেছি, রাতে ভাই ঘুমালে ওনার হাতে টিপছাপ নিয়ে ফেলবে, ব্যাস, কোনো জ্ঞানখানানি ছাড়াই সম্পত্তি আমাদের দখলে একেবারে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই হবে। তোমার এই প্ল্যানে তো সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। রাতে প্ল্যান মোতাবেক রানা আর ঋতু পা টিপে টিপে আসিফদের ঘরে গেল। ভাই দরজা লাগিয়ে ঘুমায় না, এটা রানা আগে থেকেই জানত, সেজন্য কাজটা করা তাদের জন্য আরও বেশি সহজ হয়ে গেছে। দরজার পাশে ঢুকতেই রানা আসিফের কথা শুনে থমকে দাঁড়িয়ে গেল। আড়ি পেতে শোনার চেষ্টা করছে আসিফ ঠিক কি কথা বলছে। তুলনা, ভাইটা আমার বড্ড কষ্ট পাচ্ছে গো, কিন্তু বাবার শেষ স্মৃতিটা যে আমি বিক্রি করতে পারবো না, ও হয়তো ভাবছে আমি সম্পত্তির লোভে এরকমটা করছি, কিন্তু সেরকম কিছু না। এদিকে বেচারা চাকরিও চলে গেছে। আমি বললাম আমার সঙ্গে থাকতে, বোর কথায় তাও শুনল না। আচ্ছা, কি করবে এখন ভেবে দেখলে কিছু? আচ্ছা শোনো, ও তো আমার কাছ থেকে টাকা নেবে না, আমি বরং কালকে আমার জমানো 1,00,000 টাকা থেকে অজ্ঞাত নামে ওর কাছে টাকা পাঠাবো। আমার টাকা তো নিতে ওর আপত্তি, কিন্তু অজ্ঞাত নামের টাকা তো নিতে তার কোনো অসুবিধা হবে না। এই টাকাগুলো দিয়ে ও বরং কয়েক মাস চলতে পারবে, ততদিন একটা না একটা চাকরি জোগাড় হয়ে যাবে, দেখো। হ্যাঁ, তা করে দেখো কালকে। ভাইয়ের কথা শুনে অনুতপ্ত হয়ে কেঁদে দিল রানা, কাঁদতে কাঁদতে ভাইয়ের পা জড়িয়ে ধরে বসে আছে। এ কি, এত রাতে তোরা আমার রুমে কি করছিস? অপরাধ করতে এসেছিলাম ভাইয়া, এখন অনুতপ্ত হয়েছি। আমার কোনো সম্পত্তি লাগবে না ভাইয়া, ঋতুর কথা এতদিন অন্ধ ছিলাম আমি তোমার সঙ্গে মিলে কাজ করব। বাবার দেওয়ার শেষ স্মৃতিটা আমি কিছুদিন নষ্ট করব না, আমার কোনো সম্পত্তির ভাগ লাগবে না ভাইয়া। দেখুর পাগল, এর জন্য কাঁদতে হয় নাকি? তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটা আমার জন্য বড় ব্যাপার। এই বলে আসিফ তার ছোট ভাইকে জড়িয়ে ধরে নিল হাসি মুখে।